পশ্চিমবঙ্গে এর আগে এক চাষার বেটাকে দেখেছিল, কিন্তু সেই চাষার বেটা কি কর্মকাণ্ড করে গেছে সেটাও দেখা হয়ে গেছে এর আগে 34 বছর। এরপরে আবার নতুন করে এক কৃষক পরিবারের সন্তান উঠে আসলো এবং কলকাতায় দাপিয়ে সাংবাদিকতা করলো। তারপরেই বুঝতে পারলো যে শুধু সাংবাদিকতা করে গলা তুলে লাভ নেই, ক্ষমতাকে যদি পরাস্ত করতে হয় তাহলে ক্ষমতা দিয়েই পরাস্ত করতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতিতে বিশ্বাস করলো এবং তারপরেই সরাসরি বিজেপির ব্লু আইড বয় সন্তু পান এখানে ভোটে দাঁড়িয়ে পড়লো এবং বিজেপির সঙ্গে এসে দেখা যাচ্ছে যে এবার তারকেশ্বর থেকে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে পড়লো সন্তু পান। আমরা আজকে রয়েছি সন্তুর সঙ্গে এবং এখানে আমাদের সঙ্গে প্রচুর সমর্থকরা রয়েছে। সন্তু, প্রথমেই আমি জিজ্ঞাসা করব যে সাংবাদিকতার জীবনে যে মানে চ্যালেঞ্জ গুলো ছিল সেগুলো বেশি ভয়ঙ্কর ছিল নাকি এখন চ্যালেঞ্জটা বেশি? আসলে গরিব মানুষদের, সাধারণ মানুষদের পুরো জীবনটাই চ্যালেঞ্জের। আমি দেখছি সাংবাদিকতা করতে গিয়ে আমি যখন উঠেছি, আমি কলকাতায় তো কোনো বাড়ি পাইনি, বাড়ি ভাড়া করার আর কি আমার সামর্থ্য ছিল না। আমি একটা চ্যানেলে কাজ করতাম, সেই চ্যানেলে অফিসে থাকতাম একটাই শর্তে, যে সকালে সবাই আসার আগে আমাদের স্নান টান করে রেডি হয়ে যেতে হবে, খাওয়া দাওয়া রেডি হয়ে যেতে হবে, রান্না টান্না করে খেয়ে দিয়ে সকালে একজন ঢোকার মানে ঢুকে গেলে চলবে না, তার আগে রেডি হয়ে যেতে হবে, রেডি হয়ে এবং রাত্রে সবাই বাড়ি যাওয়ার পর আমরা শুতে পারতাম। মানে প্রায় ডিউটি হতো আপনার নানা করে হলো 18 ঘন্টা 16 ঘন্টা টানা। তো সেই চ্যালেঞ্জটা ছিল। আমি 3টে বস্তা নিয়ে কলকাতায় গিয়েছিলাম, আমার কাছে তখন ব্যাগও ছিল না, একটা স্কুল ব্যাগ আর 3টে বস্তা, সবাই এখন লাগেজ নিয়ে করে, আমি বস্তা নিয়ে গিয়েছিলাম। সেই বস্তাগুলো আমার কাছে এখনো আছে। তো সেইভাবে আমি লড়াই করেছি। আমি গ্রাউন্ড চ্যানেলে কাজ করেছি, আমি আরামবাগ, এখানে আরামবাগ টিভিতে কাজ করেছি, এভাবে উঠেছি। প্রচুর লড়াই করার পর আমি দেখলাম যে মহিলাদের স্বার্থে কথা বলার জন্য কেস হয়, অ্যারেস্ট হয়। আমি 4 দিন জেল কেটে এসেছি। তারপর আমি সব ভুলে আবার সাংবাদিকতা করছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার পর আমার উপর যেভাবে কেসের বহর নেমে এসেছিল, অত্যাচারের বহর নেমে এসেছিল, আমার বাবা মাকে থ্রেট করা থেকে, আমাদের আলু চাষে বাধা দেওয়া থেকে শুরু করে, আমাদের 6 বিঘা আলু চাষ আছে সেখানে বাধা দেওয়া থেকে শুরু করে সবকিছু ছিল। আমি নিজে বাঁচতে, পিঠ বাঁচাতে কিন্তু বিজেপিতে আসেনি। আমি দেখলাম একজন সাংবাদিক হিসাবে আমি যদি খবরই করতে না পারি, আমাকে যদি আবদ্ধ ঘরে থাকতে হয়, তার থেকে ভালো আমি সাংবাদিকতা ছেড়ে লড়াই করি। তুমি যেমনটা বললে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আমি দেখেছি এদের এত শক্তি, এই শক্তিকে পরাস্ত করতে হলে নিজেকেও ব্রহ্মাস্ত্র চালাতে হবে। তার জন্য রাজনীতিতে আসে এবং আমার সিদ্ধান্তটা খুব চটজলদি। আমি সংঘের বিচার পরিবারের একজন সদস্য, আমাকে বলা হয়েছিল যে তুমি যেটা করছো সেটা করো, আমাকে সেই নির্দেশ ছিল। কোনোদিন রাজনীতি নিয়ে ভাবিনি, কিন্তু যখন অমিত শাহ সভা হবে তার 1 ঘন্টা আগে আমার কাছে একটি ফোন আসে আমাদের বিচার পরিবার থেকে, যে সন্তু এবার সময় এসেছে তোমাকে পলিটিক্সে নামতে হবে। বললাম ঠিক আছে। আমিও তো ভাবলাম যে সময় পাবো, 1 সপ্তাহ 15 দিন পাবো। বললাম ঠিক আছে, আমি উত্তর দিই, আমি জিজ্ঞাসা করিনি কি করতে হবে। তারপর আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দা ফোন করলেন, তারপর সেন্ট্রাল টিম থেকে ফোন করা হলো, রাজ্যের আরো নেতারা ফোন করলেন, করে বললেন আজকেই জয়েন করতে হবে। আমি তো প্রথম ঘাবড়ে গেলাম, আমি বললাম, উত্তর দিলাম এটা কি করে হয়, আমি এখনো রিপোর্টিং করছি। বলছে তুমি এক্ষুনি রিজাইন করো। আমি এটা 1 ঘন্টা ছিল, এটা তখন 2 ঘন্টা ছিল। রিজাইন করতে করতে প্রায় 1.5 ঘন্টা গেছে। 1.5 ঘন্টা আগে আমি রিজাইন করেছি, করে তারপর জয়েন করেছি। আমি প্রার্থী হব এই জিনিসটাও আমার জানা ছিল না। আমি তারকেশ্বরে আজ থেকে নয়, ছোট থেকে এসে যখন ক্লাস 9-এ পড়তাম, আমার একটা স্যামসাং চ্যাম্প মোবাইল ছিল, আর তারকেশ্বর বাস স্ট্যান্ডের উপরে দেখবে কোণে একটা স্যামসাং এর শোরুম ছিল, আমি সেখানে প্রায় আসতাম। তাই নয়, আমাদের একটা রেল তারকেশ্বরে থামে, তারপর গোঘাট পর্যন্ত যেত, আরামবাগ যেত। তখন আমি নামতাম, আমি মন্দির ঘুরে যেতাম। এখানকার একজন পুরনো কর্মী আছে বাঘাদা, বাঘাদার সঙ্গে আমার প্রথম সম্পর্ক তৈরি হয়। তিনি বলেন যে তারকেশ্বর পরিবর্তন করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। যখন আমি তখন কলকাতায় সাংবাদিকতা করছি, 21-এর নির্বাচনের পর সব থেকে আমি হতাশ হই, কারণ 21-এ আমরা ভেবেছিলাম এখান থেকে বিজেপির পদ্মফুল ফুটবে, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি সেটা জানতে গিয়ে তারকেশ্বরের উপর আমার ইন্টারেস্ট চেপেছিল। আমি সংঘের তরফ থেকে, বিচার পরিবারের তরফ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অনেকগুলো বিধানসভা, তার মধ্যে তারকেশ্বর ছিল, এবং তারকেশ্বরে প্রচুর সংঘ পরিবারের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, গল্প করেছি। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে আমাকে এখান থেকে ইলেকশন লড়তে হবে, এটা আমার কাছে সারপ্রাইজ ছিল। তারপর আমি জয়েন করার আগের দিন থেকে সোশ্যাল মিডিয়ায় চলছিল আমি নাকি প্রার্থী। আমি খুব মজা নিচ্ছিলাম। আমি তো জানতাম কোনোদিন আমি পলিটিক্সে আসবো না, নির্বাচনে লড়ার কোনো ব্যাপারই নেই। এখানে আমি অনেকগুলো মেডিকেল ক্যাম্প হচ্ছে আমাদের একটা এনজিওর তরফ থেকে, অনেকগুলো বস্ত্রদান হয়েছে। তো তারপর নির্বাচনে লড়ছি। আপনি নিজেই দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে দুপুরের ঘুম না দিয়ে, কৃষকরা, মহিলারা, বাচ্চারা, যুব সমাজ সবাই এসে বলছে এবার পরিবর্তন দরকার। আমি কিছুক্ষণ আগে, আপনিও ছিলেন, যে বাড়িতে গিয়েছিলাম, উনি এখানকার তৃণমূলের বুথের এজেন্ট বসেন, তিনি পর্যন্ত বলছেন যে বলতে হবে না, আমি এজেন্ট হয়তো বসবো কিন্তু আমি নিজে ভোটটা দেবো বিজেপিতে।
বিজেপি চাইছি। হ্যাঁ, কেন চাইছেন বিজেপিকে? কেন চাইছেন? হ্যাঁ, কেন চাইছেন? আমরা সব দিক থেকে বঞ্চিত, আমাদের একটা রাস্তাঘাট নাই, আমরা রাস্তা বেরোতে পারি না, এক হাঁটু জল হয়ে যায়। WBCS পাস করেছে, করে আজকে বসে রয়েছে, কিছু নেই। তো এই যে আজকে আমরা একটা জিনিস দেখলাম যে তোমার উপরে যেন একটা দৃষ্টি পড়ে গেল, সেন দৃষ্টি পড়ে গেল যখন তুমি দেখা গেল সন্দেশখালিতে তোমাকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে সেই সময় একটা, তারপর তুমি যখন ওই যে মুখ্যমন্ত্রী সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আছেন তখন তুমি, তোমার গলাটা সবচেয়ে বেশি শোনা গেছে যে মুখ্যমন্ত্রী আপনার এই টাকা কি গোয়ার নির্বাচনে খেটেছে। এরপর থেকে যেন মনে হলো সন্তু পানের উপর একটা সেন দৃষ্টি পড়ে গেল, এবং এরপরে যেটা গতকাল রাত্রে তোমার সঙ্গে ঘটে গেল, এটাও তো খুব বড় একটা ব্যাপার যে তোমার এক কর্মীর ওপর গুলি চললো। গুলি চলেনি, বলেছে গুলি করে দেবো, পিঠে এরকম বন্দুক ঠেকিয়ে বলেছে বিজেপি না ছাড়লে গুলি করে দেবো। সে কাঁদছে, আমাকে ফোন করেছে, আমি ছুটে গেছি। তাকে প্রথম আমাদের 1-2 ঘন্টা সময় লেগেছে যে একটু স্থিত করতে, কারণ সবাই তরুণ ছেলে, সবাই গুলি বন্দুকের রাজনীতি তৃণমূল টেনে নিয়ে যাচ্ছে, সিপিএম শুরু করেছিল, কিন্তু বিজেপি তো করে না। কোনোদিন কোনো বিজেপি কর্মীর হাতে কোনো বিজেপি নেতা বন্দুক দিয়ে বলে না গুলি চালানো শেখো, যেটা সিপিএম গুলি চালানো শেখাতো তাদের কর্মীদের। তো সেটা ভেবাচেকা খেয়ে গিয়েছিল। এবং আমি যখন থানায় গেলাম, নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে, থানার দেওয়ালে আজকে হয়তো সরিয়ে দেবে, আমার কাছে ফুটেজ আছে দেখবেন, থানার দেওয়ালে তৃণমূলের পোস্টার সাঁটানো আছে যে তৃণমূলকে ভোট দিন। এবং এখানকার যিনি বিধায়ক রয়েছেন তার নাম রামেন্দু, আমি বলছি রাম নয় রামেন্দু, কারণ তিনি রামকে অপমান করেছেন। তিনি বলেছেন যে রাম মন্দির না, এটা শোপিস তৈরি হয়েছে, বলছে জয় শ্রীরাম বললে তাকে ধরে ধরে মারো। আমি তো চ্যালেঞ্জ করে বলেছিলাম, আমি বলছি জয় শ্রীরাম, কই মারবেন? এসে গায়ে হাত দিয়ে দেখুন হিসেব এখানেই হয়ে যাবে। আমি আজও বলছি, ওনার পাড়ায় গিয়ে প্রচার করে এসেছে, ওনার পাড়ার লোকেরা কি বলছেন জানেন? বলছে দাদা একে সরান, যা আমাদের উপর অত্যাচার করে আপনি ভাবতে পারবেন না। আমি যে মন্দিরটায় বসে আছি, এই মন্দিরটায় বসে আছি, তো তারকেশ্বর সম্পর্কে আমার কতটা নলেজ বা ধারণা আছে আপনি জানেন। এই মন্দিরে রামেন্দ্র সিংহ রায়, জিজ্ঞাসা করার, রামেন্দ্র সিংহ রায় বলে গিয়েছিল যে এখানে নাকি যে দুর্গাপুজোর জন্য টাকা দেওয়া হয় সেই টাকাটা এই মন্দিরকে দেওয়া হবে, এটা দুর্গা ঠাকুর, দুর্গা মন্দির, আজ পর্যন্ত দেয়নি। জিজ্ঞাসা করেনি, দিয়েছে? দেয়নি। তাই এই মিথ্যাবাদী সরকারকে তাড়াতে হবে। দেখতে পাচ্ছেন মানুষ বলছে, আরে ক্যামেরাটা ওই বলো, ভিডিও জার্নালিস্ট একবার দেখান, মানুষ দাঁড়িয়ে বলছে, সাধারণ মানুষেরা, দেখতে পাচ্ছেন? দিয়েছে না দেয়নি? টাকা দেয়নি, ছুটিয়েছে। দেখতে পাচ্ছেন, এই অত্যাচারের তো বদলা হবে। টাকা খরচা করে মানুষ করছে, চাকরি নেই। ছেলে মেয়েদের চাকরি আর মেয়েদের জন্য যে কোনো সুরক্ষা নেই, সুরক্ষা নেই। তারপরে কি বলে দেবো বলে দিচ্ছে না, কিছুই তো দিচ্ছে না। সিপিএম 34 বছর ছিল, একে নিয়ে আসা হলো, এবার 2 নম্বরই করছে। একেও পাল্টে দিচ্ছে তো, তারপরেও কেন তো রাগ? লক্ষ্মী ভান্ডার 700 টাকা একটা একদিনের ডাক্তারের ফিজি ভিক্ষা দেওয়ার মতো। আচ্ছা, আর একটা বিষয়, তুমি যবে থেকেই এই রাজনীতিতে জয়েন করার চাইতে বলা ভালো, যখন থেকে তোমার হাতে পতাকাটা উঠলো বিজেপির, এবং তারপরে একটা গুঞ্জন শুরু হলো যে সন্তু পানকে দাঁড় করানো হবে তারকেশ্বর থেকে, এরপরেই সোশ্যাল মিডিয়াতে একদল লোক নেমে পড়লো যারা তোমার নামে কুৎসা রটানো শুরু করলো। তো তুমি যখন একটা বেসরকারি চ্যানেলে যখন কাজ করতে, একটা নামজাদা চ্যানেলে, সেই চ্যানেলে থাকার সময় তুমি কি কি করতে, কি কি না করতে, এই নিয়ে একটা অদ্ভুত কুৎসা রটানো শুরু হলো। আমি একটা বলি, যে মহিলার ইন্টারভিউ করেছে, আমি একদম নাম করে বলছি, তৃণমূলের ছুটি চাটা খবরওয়ালা, কোথায় নন্দ, এরা সব করেছে না। ওই মহিলা কোনোদিন হচ্ছে টাকিতে এসেছিল, এটা প্রমাণ করে দিতে পারলে আমি নমিনেশন উজ্জ্বল করে নেব। এত বড় কথা বলছি। ওই মহিলা কোনোদিন আমার অনুষ্ঠানে আসেননি। দেখবেন উনি যখন ফোনও দিচ্ছেন তখন উনি বলেছেন অন্য একটি শো এর কথা, স্টুডিওর শো এর কথা। ওই শোটা আমি কোনোদিন করিনি, একদিনও করিনি। তাহলে মানে মিথ্যা কথাটা শিখিয়ে দিয়েছে, কিন্তু ভালো করে শেখাতে হতো, ট্রেনিং দিতে হতো। একটা কাঁচা স্ক্রিপ্ট তো আরো অনেক রকম চলছে, কিন্তু যাই হোক সেসবের কথা যদি বাদও দিই, তুমিও এখানে প্রার্থী হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে অভয়ার মাও প্রার্থী হতে চলেছেন, অভয়ার মাও পানিহাটি থেকে প্রার্থী হতে চলেছেন। তুমি এক্ষুনি যখন প্রচার করছো তুমি বলছিলে যে অভয়ার কথা কেউ ভুলে যাননি। তো এই অভয়ার মায়ের প্রার্থী হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে বামফ্রন্ট একটা মেয়ে, একটা সন্তান হারা মায়ের পেছনে যেন একেবারে পাগলা কুকুরের মতো লেগেছে। ওরে বাপরে, যখন আনিসের পরিবার সিপিএম করতে পারে, অন্য কারোর পরিবার সিপিএম এ দাঁড়াতে পারে, তখন সেটা বিপ্লব হয়। তামান্নার মা দাঁড়ালে সেটা কেন বিপ্লব? অভয়ার মা নয়। তামান্নার মা সিপিএম এ দাঁড়ালে সেটা বিপ্লব।
আর অভয়ার মা বিজেপিতে যদি দাঁড়ায় তাহলে সেটা দাঁড়ালি কি করে হয় ভাই? একই মুখে দুটো কথা কি করে হয়? সিপিএম তো এই কারণেই বাংলায় জিরো হয়ে যাচ্ছে। সিপিএম এবার নির্বাচনটা লড়ছে শুধুমাত্র তৃণমূলকে বেনিফিট দেওয়ার জন্য। আপনি লোকসভার ভোটের একাধিক রেজাল্ট দেখুন, প্রতিটা দেখবেন আমরা 12টা পেয়েছি, প্রায় 30টা আমরা পেতাম যদি সিপিএম তৃণমূল ভট্টাচার্য নিজে বলেছেন যে সিপিএম যদি ভোটটা না কাটতো আমরা 30টা আসনই পেতাম। তো তাহলে সেখানে দাঁড়িয়ে ফাইনালি কি মনে হচ্ছে? চারদিকে যা ভাইব দেখা যাচ্ছে, আমি যা দেখলাম তাতে তো মনে হচ্ছে মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছে, মানে লোহা গরম হ্যাঁ বাস হাতোড়া সহি বলা, এটা ঠিক বলেছেন, লোহা গরম আছে শুধু হাতুড়ি মারা। আমরা বলছি আজকেও যদি আমরা প্রচার বন্ধ করে দিই না, শুধু নির্বাচনের দিন বুথে লড়াই করে ভোটটা যাতে মানুষ দিতে পারে সেটার ব্যবস্থা, এবং গণনার সময় ওই যাতে গাজোয়ারি এই আপনি একটা জিনিস দেখবেন, আমি বলে দিচ্ছি, আগের বার তৃণমূল যত ভোটে জিতেছিল 2021-এও তৃণমূল তত ভোটেই জিতেছে, তত সংখ্যাতেই জিতেছে। কি করে হয়? কি করে হয় আপনি বলুন? ততগুলোই ভোট পেয়েছে, মানে আমি জিতেছে ইন দ্য সেন্স বলছি, যত ভোট পেয়েছিল 2021-এর আগে 2016-তে 2021-এ সেম ভোট পেয়েছে। জিজ্ঞাসা করেনি এক ভোটে এপাশ ওপাশ নয়, কি করে হলো? এটা হচ্ছে গণনার সময় টেকনিক্যালি ভাবে এটা হচ্ছে কারচুপি হয়ে যায়। ডিএম এসপি পদাধিকারী যারা রয়েছে আমাদের কর্মীদের ওপেন, আপনি বলুন গণনা কেন্দ্রে বন্দুক কেউ নিয়ে যেতে পারবে? সেখানে বন্দুক নিয়ে পৌঁছে যায়, আইপ্যাকের লোক পৌঁছে যায় প্যাক 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 করতে। তো এবার সেগুলো আর হবে না। যখন পাঞ্জাব বীজ আসছে তখন 5,000 টাকা বস্তা, পাঞ্জাব থেকে যখন আলু বীজ আসছে, যখন সার আসছে তখন 2,500 টাকা 2,000 টাকা বস্তা। আর আমাদের আলু যখন বাংলার আলু উঠছে তখন 200 টাকা 100 টাকা বস্তা। আলু নিয়ে কোনো মাথাও ঘামায় না, কিছুই না। চাষিদের সমস্ত ফসল নিয়ে যুবসাথীর নাম দিল, সব ছেড়ে তো করেছে। আমার ছিল তো বেকার, সাধারণ ছেলে তো বেকার, যুবসাথী করে এলো, সেও টাকা পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলতেন যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তিনি বলতেন আমার জায়গায় কলা গাছ দাঁড় করিয়ে দিন, ধরে নিন এতগুলো সব কটা আসনে আমিই প্রার্থী বলে তিনি ভোটটা নেওয়ার চেষ্টা করতেন। কিন্তু এবার একটা অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে, প্রথমে বললেন তার নিজের বিধানসভা যে তার নিজের বিধানসভা যেখানে, সেখানে ভবানীপুরে দাঁড়িয়ে তিনি প্রথমে বললেন যে এক ভোটে হলেও জিতবো, প্রথমে এই কথা বললেন। তারপরে একটা কর্মী সভা ডেকে সেখানে তিনি বলছেন যে আমার এই বিধানসভাতে একেবারে সিসিটিভি দিতে হবে, ভালো রকম নজর রাখতে হবে যাতে কোনো রকম কারচুপি না হয়, লোডশেডিং করে দিতে পারে। তো ওনার কি এখন অবস্থা এরকম যে চাচা আগে আবার নিজের প্রাণ বাঁচা? কারণ অন্যান্য জায়গায় যদি হেরেও বাজান, নিজেরটা যাতে জিততে পারেন সেটাই কি তার এখন চিন্তা? বুদ্ধবাবু তো এই চেষ্টা করেছিলেন, বুদ্ধবাবু নিজে জেতার চেষ্টা করেছিলেন, শেষ মুহূর্তে যখন বুঝতে পেরেছিলেন হেরে যেতে চলেছে সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই ফরম্যাটে হাঁটছেন। আপনি একটা কথা ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, তিনি বলছেন এক ভোট হলেও আমি জিতবো। তার মানে উনি বুক চিতিয়ে বলতে পারছেন না আমি 50,000 ভোটে জিতবো, আমি 40,000 ভোটে জিতবো, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলাতে হচ্ছে। তার মানে এক ভোটে জেতার ক্যাপাসিটি রয়েছে, ওই এক ভোট কমে যাবে, তাহলে হেরে যাবে। না এবার মানে ওনার মনে হচ্ছে যেন কনফিডেন্স লেভেলটা অনেক নিচে নেমে গেছে, জিরো, শূন্য হয়ে গেছে। কনফিডেন্স লেভেল ছেড়ে দিন, এসআইআর এর পর যত ভুয়ো ভোটার ভাত চলে গেছে, উনি নন বেঙ্গলি করতে গিয়ে ভারতীয় দের মধ্যে বিভেদ সৃষ্টি করতে গিয়ে ভবানীপুরে কত অবাঙালি থাকেন আপনারা জানেন, তারা তো ভারতীয়, তারা তো মুখ ফিরিয়ে নিয়েছে। উনি এটা করার পর উনি যাকে পায়ের নিচে মাটি সরে গেছে, কয়েকজন কর্মীকে পাগড়ি পরিয়ে বললে 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 পরে একটা অনুষ্ঠান করলো ভবানীপুরে, না কিচ্ছু হবে না। শুভেন্দুদা একটা মূর্খা রাজনীতিবিদ, যেভাবে নন্দীগ্রামে তিনি হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি বলছি তার থেকে বেশি ভোটে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারতে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো কি হবে জানেন? আমি একদম রাজনীতিতে নতুন এসে একটা কথা বলছি, ফিরহাদ হাকিমকে ভোটে না দাঁড় করিয়ে ওখানে আপনি ধরুন জিতলেও জিততে পারে। আমরা দেখতে পেলাম যে বিজেপিতে সদ্য জয়েন করেছে একটা ছোট্ট ছেলে, যে এতদিন পর্যন্ত কলকাতা শহরটাকে চিনছিল, কলকাতা শহরে বেশ সুন্দর করে একটা সাংবাদিকতায় নিজের নাম তৈরি করেছিল, কিন্তু তারপরে হঠাৎ করে তার মন পরিবর্তন হলো, সে মনে করলো সাংবাদিকতাই একমাত্র উপায় নয়, এই যদি পাশা পাল্টাতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, অর্থাৎ নিজেকে ক্ষমতায় আসতে হবে, শক্তির প্রদর্শন করতে হবে, তবেই একটা অপশক্তিকে নষ্ট করা যাবে। এবং সেই কারণেই আজকে সে সকলের কাছ থেকে এসে ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলছে যে এবারে পাল্টানোর চেষ্টা করুন, এবারে ভোটটা দিন। অভয়াকে বলেননি তো, তামান্নাকে বলেননি তো, প্রত্যেকের কথা বলছে, শুধু একটাই আশায় যে এবারে পরিবর্তন হোক, মানুষ সুখের মুখ দেখুক। ক্যামেরায় রাজ ঘোষালের সঙ্গে অনন্যা মজুমদার, বাংলা স্ফিয়ারে নজর রাখুন।